রবিবাসরীয় সকালে চর্চায় নিকোলাস মাদুরো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন ভেনেজুয়েলাতে বড়সড় হামলা চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। ট্রাম্পের দাবি, যৌথ অভিযানে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সাহায্যে মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাম্প বলেন, বহু মাস ধরে চলা চাপের চূড়ান্ত পরিণতি। ওয়াশিংটন বহুদিন ধরেই মাদুরো সরকারের বৈধতা মানতে নারাজ ছিল। এই অভিযান মাদক, অভিবাসন এবং জাতীয় নিরাপত্তা, এই তিন ইস্যুকে সামনে রেখেই। কিছু কিছু বিষয় যেন এক সুতোয় বাঁধা থাকে, যেমন খনিজ তেল, খনিজ বা প্রাকৃতিক সম্পদ, মধ্যপ্রাচ্যের ইরাক বা লাতিন আমেরিকার ভেনেজুয়েলার যোগসূত্র। 2006 সালে ফাঁসি হয়েছিল সাদ্দাম হোসেনের, মাঝে 19 বছরের ব্যবধান। 2026 সালে বন্দী হলেন মাদুরো। সময় পাল্টেছে ঠিকই, তবুও আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সিদ্ধান্তই শেষ কথা বলছে, যা অন্য দেশের ভাগ্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নীতি নির্ধারণ করার ক্ষমতা একই থেকে গিয়েছে বা আরও প্রবল হয়েছে। যে দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ পড়েছে, সেখানে তারা আগ্রাসী হয়েছে। ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মঞ্চের বিচারক হয়ে থেকে গিয়েছে। দীর্ঘ সময়ের ব্যবধানে ইরাক ও ভেনেজুয়েলার প্রেক্ষাপট যেন একই রকম, এক তুলিতে যেন ছবি আঁকা হয়েছে। 2003 সালে ইরাকে মার্কিন সেনা হানা দেয়, সঙ্গে ছিল যুক্তরাজ্যের বাহিনী। ইরাকে প্রেসিডেন্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দাকে সমর্থন দিচ্ছেন, এই অভিযোগ এনে 2003 সালের 19 মার্চ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ বাহিনী হামলা চালায় ইরাকে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সে সময় সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলেন। মাসখানেক ধরে চলা সর্বাত্মক যুদ্ধে ইরাকের পরাজয় হয়। 2.5 লাখের ওপরে ইরাকের মানুষের মৃত্যু হয় এই যুদ্ধে। বাগদাদের পতন হয় এপ্রিল মাসে। পালিয়ে গেলেও 2003 সালের 13 নভেম্বর ইরাকের তিকরিতের কাছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ধরা পড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের সংজ্ঞা অনুযায়ী সাদ্দাম মানবতা বিরোধী অপরাধে ধরা পড়েন মার্কিন সেনার হাতে ও ইরাকেই তার বিচার শুরু হয়। 2006 সালের 30 ডিসেম্বর বিশেষ ট্রাইব্যুনালে সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারপরে প্রায় 2 দশক কেটে গিয়েছে। এবার 2026 সালের জানুয়ারি মাসের 3 তারিখে মার্কিন সেনা অভিযান চালায় ভেনেজুয়েলায়। কারাবাস থেকে বন্দী করা হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মার্কিন অভিযোগ, তিনি মাদক পাচারের আন্তর্জাতিক পান্ডা। অভিযোগ পাল্টেছে, বিচারক রাজা পাল্টেছে, তবে রাজা একই দেশের মসনদে। বিচারক দেশটির নাম আমেরিকা। মার্কিন আগ্রাসন ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যারা সরব হতে চাইছেন, তারা যতই বলুন খনিজ তেল ও প্রাকৃতিক সম্পদের জন্যই দীর্ঘ 19 বছরের ব্যবধানে মার্কিন আগ্রাসন ঘটেছে এশিয়ার ইরাকে এবং দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়, তাতে অবশ্য আমেরিকার কিছু যায় আসে না। সাদ্দামের ফাঁসির পরে 2006 সালের আন্তর্জাতিক বিচারকের ছড়ি হাতে আমেরিকান তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছিলেন, সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড ইরাকের জন্য ন্যায় বিচার এবং গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন বিচারকের সেই ছড়ি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। তিনিও প্রায় একই সুরে কথা বলছেন। তার মতে ভেনেজুয়েলা হয়ে উঠেছিল আন্তর্জাতিক অপরাধের আখড়া এবং এবার থেকে আমেরিকাই নীতি নির্ধারক হয়ে উঠবে ভেনেজুয়েলার। 2 যুগের আমেরিকার উদ্দেশ্য এবং অভিপ্রায় আমেরিকার প্রেসিডেন্টগণ স্পষ্ট করে দিয়েছেন। খালি চোখে সেই অভিপ্রায়কে কাটাছেঁড়া করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, খনিজ তেলে ভেসে গিয়েছে ইরাক ও ভেনেজুয়েলার ভবিষ্যৎ। খনিজ সম্পদ থাকাই কাল তাদের, যার জন্য দীর্ঘ সময়ের ব্যবধানে প্রাণ সংকট হয়েছে 2 দেশের 2 প্রেসিডেন্ট সাদ্দাম ও মাদুরোর। কেন খুব চাপা স্বরে বারবার এরকম অভিযোগ উঠছে যে 2টি দেশই খনিজ তেল আমেরিকার আগ্রাসনের কারণ? 2টি দেশের রাষ্ট্রপ্রধানের অপরাধ কি ছিল যা আমেরিকা জানিয়েছে? আন্তর্জাতিক নীতি বা কি বলছে? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক নীতি বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন 2003 সালে ইরাকের মার্কিন আগ্রাসন এবং সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পেছনে তেল একটি অন্যতম প্রধান ও বিতর্কিত কারণ হিসেবে বিবেচনা করা হলেও তেল একমাত্র কারণ ছিল না। এই যুদ্ধের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য ছিল অত্যন্ত জটিল, তবুও তেল ও কৌশলগত স্বার্থ আমেরিকার আগ্রাসনের প্রধান কারণ বলে মনে করা হয়। ইরাকের কাছে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ তেলের ভান্ডার। অনেক বিশ্লেষকের মতে তেলের বাজারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং বিশ্ববাজারে তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত লক্ষ্য ছিল। সাদ্দাম হোসেন তেলের লেনদেন ডলারের পরিবর্তে অন্য মুদ্রায় করার পরিকল্পনা করেছিলেন বলেও ধারণা করা হয়, যা মার্কিন অর্থনীতির জন্য হুমকি স্বরূপ ছিল। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলেছিল তৎকালীন বুশ প্রশাসন। তারা দাবি করেছিল যে ইরাকের কাছে পারমাণবিক বা রাসায়নিকের মতো গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যা বিশ্ব শান্তির জন্য হুমকি। তবে যুদ্ধ পরবর্তী অনুসন্ধানে এই ধরনের কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি। সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের উল্লেখ করেছিল বুশের আমেরিকা। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়দার সঙ্গে সাদ্দাম হোসেনের সম্পর্কের কথা উল্লেখ করেছিল আমেরিকা, যদিও এর সপক্ষে শক্ত প্রমাণ ছিল না। বিগত 20 বছরে এই বিষয়টিও প্রমাণ করা যায়নি। মধ্যপ্রাচ্যে সাদ্দাম হোসেনের মতো একজন পশ্চিম বিরোধী শক্তিশালী নেতাকে সরিয়ে সেখানে একটি মার্কিন বান্ধব গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পুরো অঞ্চলে আধিপত্য বিস্তার করার লক্ষ্য ছিল। ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সারসংক্ষেপ এবং নির্যাস কিন্তু মাটির তলায় থাকা তেল। যদিও মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে গণবিধ্বংসী অস্ত্র উদ্ধারের কথা বলে আক্রমণ করেছিল, কিন্তু যুদ্ধের পর তেল সম্পদ এবং ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যই অধিকাংশ বিশ্লেষকের কাছে মূল কারণ হিসেবে প্রাধান্য
প্রাধান্য পেয়েছে একথা বলাই বাহুল্য। বিশ্বে এই মুহূর্তেও সর্বোচ্চ খনিজ তেলের মজুত রয়েছে যে কটি দেশ, তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইরাক। 145 বিলিয়ন ব্যারেল তেল বা বিশ্বের ভূগর্ভস্থ তেলের প্রায় 9% রয়েছে ইরাকে। এবার আসা যাক ভেনেজুয়েলার কথায়। ভেনেজুয়েলার খনিজ তেল ও খনিজ সম্পদ মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন আগ্রহের কেন্দ্রবিন্দু হলেও বর্তমানে 2026 সালের প্রেক্ষাপটে এই সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পেছনে একাধিক রাজনৈতিক ও কৌশলগত কারণ রয়েছে। তবুও সর্বাগ্রে খনিজ তেলের কথা বলতে হবে। 2026 সালের শুরুতে এসে আমেরিকার আগ্রাসনের প্রধান কারণ তেল ও খনিজ সম্পদের নিয়ন্ত্রণ। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম খনিজ তেলের ভান্ডার মজুত রয়েছে। ওয়ার্ল্ডোমিটার তথ্য অনুযায়ী 303 বিলিয়ন ব্যারেল তেল সঞ্চিত রয়েছে ভেনেজুয়েলায়, যা বিশ্বের 18.2%। 2026 সালে 3রা জানুয়ারি নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার খনিজ তেলগুলো সংস্কার করতে এবং সেখান থেকে তেল আহরণ করতে বড় মার্কিন কোম্পানিগুলোকে সেদেশে পাঠাবে। Well, no, we're going to have presence in Venezuela as it pertains to oil because we're sending our expertise in. So you may need something, not very much. But no, we're going to be taking out a tremendous amount of wealth out of the ground. And that wealth is going to the people of Venezuela and people from outside of Venezuela that used to be in Venezuela. And it goes also to the United States of America in the form of reimbursement for the damages caused us by that country. ভেনেজুয়েলা সরকারের বেশ কিছুদিন ধরেই অভিযোগ এবং দাবি, মার্কিন হামলার মূল লক্ষ্যই হলো তাদের সম্পদ দখল করা। মাদুরোকে আটক কেন? আইনি অভিযোগ কি ছিল? 2026 সালের জানুয়ারিতে মার্কিন বাহিনী একটি বড় ধরনের সামরিক অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্রে কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মাদক পাচার রোধের তত্ত্ব সামনে তুলে ধরা হয়েছে। মার্কিন প্রশাসন দাবি করেছে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের কারণে প্রতি বছর অসংখ্য আমেরিকানের মৃত্যু হচ্ছে, আর তার নাকি মদতদাতা ভেনেজুয়েলা। এই মাদক প্রবাহ বন্ধ করার অজুহাতে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে নৌ অবরোধ এবং সন্দেহভাজন নৌযানে হামলা চালিয়ে আসছিল। অবশেষে মার্কিন সেনারা 2026 সাল শুরু হতে না হতেই আক্রমণ করে বসেন ভেনেজুয়েলায়। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে চীন, রাশিয়া এবং ইরানের মতো মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং তাদের কাছে তেল রফতানি করেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র একে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি এবং তাদের প্রভাব বলয় হস্তক্ষেপ হিসেবে দেখে আসছে। ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের জন্য দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারকে অবৈধ হিসেবে গণ্য করে আসছে তারা, এবং একটি যথাযথ বিচারিক রূপান্তরের মাধ্যমে সেখানে নতুন শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার কথা বলছে। সে কথা আমেরিকা ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। এই মুহূর্তে মাদুরোর আসনে কাউকে বসতে না দিয়ে ভেনেজুয়েলার যাবতীয় নীতি নির্ধারণ করবে আমেরিকা। যদিও ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পেছনে খনিজ তেল এবং খনিজ সম্পদ একটি বড় কারণ হিসেবে বিশ্লেষকরা দেখছেন, তবু আমেরিকা মুখে তা বলছে না। তবে খনিজ তেলই যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাকে বা ভেনেজুয়েলায় আগ্রাসনের পেছনে কারণ তা আলোচনায় স্পষ্ট। ভেনেজুয়েলা ও ইরাক বাদ দিলে প্রথম 5টি খনিজ তেল সমৃদ্ধ দেশের মধ্যে বাকি রয়েছে ইরান, সৌদি আরব ও কানাডা। 2026-এর শুরুতে ইরানের ইতিমধ্যেই হুমকির বার্তা দিয়েছে ট্রাম্প। সুতরাং 2026-এর শুরুতে এসে স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র খনিজ সম্পদ এবং তেলের জন্য তাদের সাম্রাজ্যবাদের নীতি অপ্রতিহত গতিতে এগিয়ে নিয়ে যেতে চলেছে। কার্যত এখানেই এক সুতায় গাঁথা হয়েছে সাদ্দাম এবং মাদুরোর ভাগ্য। আগামী দিনে জ্বালানি রূপান্তর বিশ্বের চালিকা শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে তা এক কথায় বলা সম্ভব নয়। সময় হয়তো অনেক কথাই বলবে, তবে তাৎপর্যপূর্ণভাবে খনিজ তেল এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রধান চালিকা শক্তি। পাশাপাশি একথা অনস্বীকার্য, লিথিয়াম ও কোবাল্টের মতো খনিজ সম্পদ আগামী দিনের অন্যতম চালিকা শক্তি হয়ে উঠতে চলেছে। ফলে কখনো মানবতা আর কখনো বা মাদকের দোহাই দিয়ে ক্ষেত্র বিশেষ খনিজ তেল ও খনিজ সম্পদ, আবার কখনো ভূ রাজনৈতিক আধিপত্য দখল বা বিস্তার করতে আগ্রাসন চলবেই। মিশে যেতে থাকবে সাদ্দাম আর মাদুরোর ভাগ্য। পুরন্দর চক্রবর্তীর রিপোর্ট, সময়, কলকাতা।